লেখিকা অনন্যা করণের অভ্যেস। ঐশীর 5 বছরের বৈবাহিক জীবন সম্পূর্ণ হলো। আজ ওদের 5ম বিবাহ বার্ষিকী। শ্লোক আর ঐশীর বিবাহটা বাড়ির দেখাশোনাতেই সম্পন্ন হয়েছে। রোজকার মতো আজও সকালে অফিস বেরিয়ে গেছে শ্লোক। মুম্বাইতে থাকে এখন ওরা। ওখানের বড় মাল্টিন্যাশনাল কোম্পানির এমডি সে। কত দায়িত্ব। আর ঐশীও রোজ দিনের মতো ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে শ্লোককে। ঐশী নিজের একাকিত্ব কাটাতে বাচ্চাদের স্কুলে পড়ায়। শ্লোক বেরোনোর পরপরই বেরিয়ে যায় রোজ, কিন্তু আজও ছুটি নিয়েছে। 5 বছরের দাম্পত্য জীবনের সম্পূর্ণতাটাকে ভালোভাবে উদযাপন করতে চায়ও। বেশ কয়েকজন বন্ধু বান্ধবী সহকর্মীদের স্বর্ণালী সন্ধ্যের জন্য আমন্ত্রণও দিয়েছে ঐশী ফোন করে। এসবটাই কিন্তু শ্লোককে সারপ্রাইজ দেওয়ার জন্য। শ্লোক বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ঐশী ঘর গোছাতে শুরু করে। বিকেলের দিকে ফুলের দোকানে লোকটা আসবে ফুলের মালা আর রজনীগন্ধার স্টিকগুলো নিয়ে। রজনীগন্ধা শ্লোকের খুব পছন্দের। ঐশীর অবশ্য জুঁইয়ের প্রতি দুর্বলতা, তবুও শ্লোকের ভালো লাগাটাই মাথায় রেখে যখন এত আয়োজন, তখন রজনীগন্ধাই অর্ডার দিয়েছে ঐশী। ঘর গুছিয়ে উঠতে দুপুর হয়ে গেল। স্নান সেরে সকালের করে রাখা স্যান্ডউইচ আর একটু কফি বানিয়ে খেলো ঐশী। আজ আর লাঞ্চ নয়, একদম বিকেলের খাবারের আয়োজন করবে। আজকের মেনুগুলো সব শ্লোকের পছন্দের। চিকেন পকোড়া, পনির টিক্কা আর বাঙালির লুচি, চিকেন কষা, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এসব তো রয়েইছে। কিছু বানাবে আর কিছু বাইরে অর্ডার দেওয়া। আর স্পেশাল অ্যানিভার্সারি কেক, সেটা তো অবশ্যই ঐশী নিজে হাতে বানাবে। অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকের দিনটি শুরু হয়েছে ওর। এক হাতে সবটা গুছিয়েছে ঐশী। যদিও মিতাদি অর্থাৎ কাজের দিদি জোগাড়ে সাহায্য করেছে, আজ আর মিতাদিকে যেতে দেয়নি ঐশী। একদম খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার হুকুম দেওয়া হয়েছে। কিন্তু মিতাদির আরও কয়েক বাড়ির কাজের দায়িত্ব থাকায় মিতাদি বিকেল 3টের দিকে ছুটি চায়, আবার 7টার দিকে ফিরে খেয়ে যাবে। এমন কথা দেওয়াতেই ঐশী ওর ছুটি মঞ্জুর করেছে। খুব ভালোবাসে আসলেও মিতাদিকে। যাই হোক, বিকেল 3টের মধ্যে অনুষ্ঠানের খাওয়া দাওয়ার বানানোর কাজ শেষ হলে মিতাদি বেরিয়ে যায়। আর সাথে সাথে ফুলের অর্ডার নিয়ে পৌঁছয় লোকটা। ফুলগুলো সাজানোর কাজটাই বাকি পড়ে। ঐশী একাই আপন মনে ফুল দিয়ে ঘর সাজানোয় ব্যস্ত। ওদের বেডরুমটা আজ লাল গোলাপ আর মোমবাতি দিয়ে সাজিয়েছে ঐশী। আর বসার ঘরটায় কোথাও রজনীগন্ধার মালা, কোথাও বা গুচ্ছ গোলাপের সমাহার। খুব ধৈর্য আর ভালোবাসা দিয়ে সাজিয়ে চলেছে বাড়ি, যাতে সব রকমভাবে শ্লোককে এক অজানা খুশি দেওয়া যায়। কিন্তু টেবিলের ওপর রজনীগন্ধার স্টিকগুলো সাজাতে গিয়ে অঘটন ঘটিয়ে ফেলল ঐশী। কাচের ফুলদানিটা হাত লেগে গেল পড়ে। আর সাথে সাথে গোটা মেঝে ভর্তি টুকরো কাচ। কি আর করা যাবে, মেঝে থেকে কাচগুলো পরিষ্কার তো করলো, কিন্তু ফুলদানি? হঠাৎ ওর মনে পড়ল বিয়ের পর বাপের বাড়ি থেকে আসার সময় যে ট্রলি ব্যাগটা নিয়ে এসেছিল, ওখানে আছে একটা ফুলদানি। ছুটে বেডরুমে থাকা কভার্ড খুলে বের করলো ট্রলিটা। ওর সব পছন্দের জিনিসগুলো নিয়ে এসেছিল সাথে করে ওই ব্যাগে। সব নেড়ে চেড়ে দেখতে থাকে ঐশী, আর পুরনো স্মৃতিগুলো একে একে মনে আসে ওর। এক অদ্ভুত খুশি নিয়ে একাই বলে চলে, সেই পিঙ্ক টেডি। বাবার কাছে বায়না করেছিলাম আমার সমান উচ্চতার টেডি চাই। আবছা আবছা মনে পড়ছে, তখন বয়স 3 কি 4, তাই ওটা ব্যাগে করে আনতে পেরেছি। তখন আর কত উচ্চতাই বা হবে। আর এই সেই আমার হাতে বানানো পেন স্ট্যান্ড। খুব একটা ভালো হয়তো হয়নি, কিন্তু খুব প্রিয় আমার কাছে। নিজের হাতে বানানো বলে কথা। তারপর এই যে উলের পুতুল, মা বানিয়ে দিয়েছিল স্কুলের ওয়ার্ক এডুকেশনের টাস্ক। আর বিয়ের গাঁটছড়াটাও ব্যাগে। গাঁটছড়া হাতে নিয়ে ঐশীর শ্লোকের কথা মাথায় এলো। হালকা হেসে ওটাকে সরিয়েই পেল। তার নিচেই রাখা সেই ফুলদানি অনেকটা ভেতরে চলে গেছে ব্যাগের। উপরের সমস্ত জিনিসে ঢাকাই পড়ে গেছে ওটা। ফুলদানিটা হাতে নিয়ে ঐশী দীর্ঘশ্বাস ফেলল। নেড়ে চেড়ে দেখতে গিয়ে ফুলদানির ভেতর থেকে একটা চিরকুট পড়ে
অম্বরের লেখা চিরকুট। জানি না ভালোবাসার গোলাপগুলি সারা জীবন সতেজ থাকবে কিনা, কিন্তু এই ফুলের আধারটি সর্বদা আমার ভালোবাসার আধার হয়ে থাকবে। এই ফুলদানিটির মূল্য নগণ্য, কিন্তু নিজ গুণেই হয়তো একদিন দুর্মূল্য হয়ে উঠবে। ভালো থাকিস। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মিলি। মিলি ঐশীর ডাকনাম, বাড়ির দেওয়া। সব বন্ধুর মাঝে অম্বর ওকে মিলিই বলে ডাকত, কারণ অম্বর ভালোবাসত মিলি ওরফে ঐশীকে। ফুলদানি হাতে নিয়ে ঐশী হারিয়ে যায় অতীতের কুস্মৃতিতে। যাদবপুর কলেজের অ্যাডমিশন। ঐশী দর্শন বিষয়ে ভর্তি হতে এসেছে। দীর্ঘ এক লাইন ভর্তির। দুপুর 2টো বাজে, তাও অনেক পেছনেও। ওর পেছনে একজন ক্রমাগত বাড়িতে ফোন করে বলে চলেছে, তুমি খেয়ে নাও মা, আমার দেরি হবে বাড়ি ফিরতে। ওপাশের উত্তর তো শোনা যাচ্ছে না, কিন্তু শুনে ঐশীর মনে হলো যে ছেলে ভর্তি হতে এসেছে আর এখনও কিচ্ছু খায়নি, তাই মাও বাড়িতে উপোস দিতে চলেছে। আর সম্ভবত ছেলেটির মায়ের উচ্চ রক্তচাপ, তাই ছেলেও চিন্তিত। মা ছেলের এই কথোপকথনের মাঝে বিনা অনুমতিতেই ঢুকে পড়ে ঐশী। পেছন ঘুরে বলে, তুমি চাইলে লাঞ্চ সেরে এসো, আমি জায়গা রাখছি। ছেলেটি প্রথমে কিছুতেই রাজি হয়নি, কিন্তু মায়ের কথা ভেবেই হয়তো বলে, ঠিক আছে, কিছু মনে করো না প্লিজ, মা এত অবুঝ। ঐশী বলে, না না ঠিক আছে, তুমি যাও। তুমি খেয়েছো কিছু সকাল থেকে? ছেলেটি ঐশীকে জিজ্ঞেস করে। না না, আমার অভ্যেস আছে, আমি বাড়িতে বলেই এসেছি ফিরে খাবো, আসতে দেরি হবে, তুমি যাও, আমি রাখছি জায়গা। ছেলেটি চলে যায়। আধ ঘন্টা পর ফেরে। লাইন ততক্ষণে বেশ খানিকটা এগিয়েছে। ছেলেটি এসে ঐশীর কাছে গিয়ে বলে, এই নাও ধরো। ওমা, এটা আবার কি? কিচ্ছু নয়, সকাল থেকে খাওনি কিছু, এটা খেয়ে নাও বলে একটা প্যাকেট এগিয়ে দেয় ঐশীর দিকে। এ বাবা, না না, এ আমি নিতে পারবো না, তুমি শুধু শুধু খাওয়াবে কেন? ঐশী ইতস্তত এর সঙ্গে বলে, তুমি বা শুধু শুধু আমায় হেল্প করলে কেন? আমি তো তোমার মায়ের জন্য, আস্তে আস্তে বলে ঐশী। ওকে, আমি তোমার জন্য এনেছি, এটা ধরো, এটা না নিলে কিন্তু খুব দুঃখ পাবো, প্লিজ। ছেলেটির অনুরোধ ফেলতে পারল না ঐশী। প্যাকেটটি নিয়ে ঐশী বলল, থ্যাংক ইউ টু, জায়গা রাখার জন্য আর এটা নেওয়ার জন্য, বলে ছেলেটি হাসল। তোমার নাম কি? ঐশী জিজ্ঞেস করে। অম্বর। আর তোমার? ঐশী। এইভাবেই ওদের কথা বলা শুরু। ওই আলাপে ঐশী জানতে পারে অম্বরের বাড়ি নদিয়া। বাড়ির অবস্থা খুব ভালো নয়, মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবার একটা ছোট কাপড় দোকান আছে। বাড়ির বাইরে এই প্রথম বেরোনো। প্রথম আলাপেই ঐশীর বেশ ভালো লেগে গেছিল অম্বরকে। ভদ্র, শান্ত, সাধারণ গোছের ছেলে, যার মধ্যে বর্তমান ছেলেদের মতো ঔদ্ধত্য ভাব নেই। তারপর আবার বাড়ির সবার জন্য কেয়ারিং, অনেক স্বপ্ন নিজের জন্য, বাড়ির জন্য। ভর্তির আরও এক পক্ষকাল পর কলেজ শুরু। আবার অম্বরের মুখোমুখি ঐশী। আগের পরিচয় জানা থাকায় ওদের মধ্যে বন্ধুত্বটা সহজ হয়। এখন আর তুমি বলে অপরিচিতের মতো নয়, একে অপরকে তুই দিয়েই সম্বোধন করে। ধীরে ধীরে একসাথে ক্লাসে যাওয়া, ক্যান্টিন বা বাড়ি ফেরা, সবেতেই ঐশীর অম্বরকে প্রয়োজন হতে থাকে। কোনোভাবে যদি আসতে না পারত অম্বর, অমনি অভিমান। বন্ধুত্ব যে কখন ভালোবাসায় পরিণত হয় তা বলার ক্ষমতা হয়তো কারো নেই। ঐশী বা অম্বরের ভালোবাসাতে কখনো কাউকে বলতেই হয়নি, আমি তোকে ভালোবাসি, কিন্তু এক অজানা মানসিক টান দুপক্ষই অনুভব করত। ঐশীর আজও মনে আছে, ঐশীর জন্মদিনে এক থোকা জুঁই ফুল উপহার দিয়েছিল অম্বর, কারণ অম্বরও যে জুঁই ফুল ভালোবাসে তা পেয়ে ঐশী বলে ফেলেছিল, তুই কেমন করে জানলি এই ফুলই চাই আমার? বাহ, আমি জানবো না? তোর আমার পছন্দগুলো তো একই মিলি। তবে বলে হালকা হাসে অম্বর। এমন করে সারা জীবন ভালোবাসবি তো অম্বর? সে অধিকার যদি পাই নিশ্চয়ই ভালোবাসবো মিলি। অম্বর খুবই ঠান্ডা মাথার ছেলে, আর ঐশী রাগ অভিমান সর্বদা নাকের ডগায়। একটু রাগলেই অম্বর এক প্যাকেট ক্যাডবেরি নিয়ে পৌঁছে যেত আর হাজারবার সরি বলতো। ঐশী যদিও এইভাবে অম্বরের ছুটে আসাটা দেখার জন্যই রাগটা করত বারবার। কলেজের বাইরে যখন ওরা নিজেদের জন্য কিছুটা সময় বের করত, একটু হাওয়া বদলের জন্য, অম্বর ওর হাত ধরে হাঁটার সাহসী পেত না। ঐশী রেগে যখন অম্বরের হাতটা ধরত, তক্ষুনি হাতটা ছাড়িয়ে অম্বর বলে উঠত, লোকে দেখছে মিলি, এমন করিস না। আর ঐশী মুখ গোমড়া করে সারা রাস্তা হেঁটে চলত। ফেরার সময় বরাবরের মতো অম্বর ক্যাডবেরি ধরিয়ে দিত
আর বলতো, এবার তো তোর হাসি মুখটা দেখে বাড়ি যেতে দে মিলি। আর ঐশী চেয়েও রাগ করে থাকতে পারতো না। ভবিষ্যতের কত স্বপ্ন একসাথে দেখেছিল ওরা। ঐশী প্রায়ই বলতো, অম্বর, তুই যদি আমার ভবিষ্যৎ না হতে পারিস আমি কিভাবে সব সামলাবো বলতো? আমার কথায় কথায় রাগ করা কেউ ভাঙাতেই পারবে না তুই ছাড়া। তোকে ছাড়া অন্য কেউ হতেই পারে না। দেখবি দুদিনও আমার বিয়ে টিকবে না যদি বাড়ি থেকে অন্য কাউকে আমার জন্য উপযুক্ত মনে করে। তখন আমি তোর কাছে চলে আসব। তখন আবার আমায় ফিরিয়ে দিস না বলে হাসতো ঐশী। আর অম্বর মাথা নিচু করে বলতো, আমার ভালোবাসা কোনোদিন মরবে না মিলি তোর জন্য, এটুকু নিশ্চিত করতে পারি। বাকি তো নিয়তি। অম্বরের ওই মিলির রাগটার মধ্যেই কেমন একটা শান্তি লুকিয়ে থাকতো ঐশীর কাছে। রোজ ওর সাথে দেখা না হলে বা ওর ফোন না এলে অস্থির হয়ে উঠত ঐশী, শুধু ওর গলার আওয়াজে মিলি ডাকটা শোনার জন্য। কলেজের পাঠ শেষ হলো, ঐশী মাস্টার্সে ভর্তি হয় আর অম্বর চাকরির পরীক্ষার জন্য কোচিংয়ে ভর্তি হয়। ঐশীর বাড়ির থেকে বিয়ের জন্য পাত্র বাছাই পর্ব শুরু হয়, কিন্তু প্রত্যেকবার নানা অজুহাতে কাটিয়ে গেছে ঐশী। বাবা মায়ের মন মেয়ের মনের আঁচ করতে পারে। নিত্য অশান্তি শুরু হয় ঐশীর বাড়িতে। ঐশীর বাবা ব্যাংকের ম্যানেজার, এক বেকার ছেলে, তার উপর আবার এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে মেয়ের বিয়ের সম্বন্ধ করবেন এমন ভাবাটাই বাতুলতা। এত অশান্তি আটকাতে ঐশী ওর বাবাকে বলে, আমায় মাস্টার্সটা শেষ করতে দাও বাবা, তার মধ্যে যদি অম্বর নিজের পায়ে দাঁড়াতে না পারে তোমার কথাতেই আমার ভবিষ্যৎ নির্ভর করবে। মেয়ের পছন্দকে হাজার চেষ্টা করে উপেক্ষা যখন করা গেল না, মেয়েকে সময় দিলেন। বলতে গেলে অম্বরকে সময় দেওয়া হলো নিজেকে যোগ্য প্রমাণ করার। কিন্তু অম্বর ঐশীর কপালে ছিল না। মাস্টার্স শেষের আগেই ঐশীর বাবা হঠাৎ স্ট্রোকে মারা যান। মায়ের উপর দায়িত্ব এসে পড়ে। ঐশীর মা দিশেহারা হয়ে পড়েন। এক অজানা ভয়ে গুমড়ে গুমড়ে কাঁদেন উনি। যদি উনিও হঠাৎ করে ওর বাবার মতো চলে যান, কি হবে ঐশীর? ঐশীও মায়ের ভয়টাকে কাটানোর রাস্তা খুঁজে পায় না। এত তাড়াতাড়ি বাবার চলে যাওয়াটা কিছুতেই মানতে পারে না ঐশী। এমন দ্বন্দ্বময় মুহূর্তেই শ্লোকের সম্বন্ধ আসে। শ্লোকের পছন্দ হয় ঐশীকে। মায়ের রোজকার কান্না, অসুস্থ হয়ে পড়া, চারপাশের লোকজনের উক্তিতে নিজের ভালোবাসা অম্বরকে ভুলেই যায় ঐশী। বিয়েতে রাজি হয়ে যায় ও। বিয়ের দিন লাল বেনারসি, গহনা, খোপায় গোলাপ, অপরূপ সুন্দরী লাগছিল ঐশীকে। কিন্তু অভাব শুধু একটাই, মুখের হাসি। ওই দিনই শেষবারের জন্য ও ফোন করে অম্বরকে। ফোন ধরে দুজনেই নিজেদের কষ্টটাকে আড়াল করে একে অপরের থেকে। ঐশী বলে, অম্বর, তোকে আর সময় দিতে পারলাম না, ক্ষমা করিস। ক্ষমা? ক্ষমা তুই আমায় কর মিলি। আমি অক্ষম হলাম তোকে নিজের করতে। শেষবারের জন্য তোর মুখে মিলিটা শুনলাম, এটাই শান্তি অম্বর। ভালো থাকিস। নতুন জীবনের শুভেচ্ছা মিলি। আর একটা কথা, আমায় সম্পূর্ণ ভুলে নতুন জীবন শুরু করিস। কেন বললাম তা পরে বুঝবি। রাখছি বলেই ফোন কেটে যায়। ঐশী এই আকস্মিক সমস্ত ঘটনায় এতটাই আঘাতপ্রাপ্ত যে মন খুলে কাঁদার অবকাশটুকুও ছিল না ওর কাছে। বিয়ে হয়ে গেল। শ্লোক অচেনা একটা ছেলে, যার ভালো লাগা খারাপ লাগা সম্বন্ধে কোনো ধারণাই নেই ঐশীর। শ্লোকের কাছে যেতে ও ইতস্তত বোধ করে। শ্লোকও জোর করে ওকে কাছে আনার চেষ্টা করেনি। অম্বরের অভিব্যক্তিগুলো তাড়া করে বেড়ায় ঐশীকে সব সময়। আর শ্লোককে মেনে উঠতেই পারে না ও। নতুন ফ্ল্যাট কেনা নিয়ে যখন অশান্তি হলো, ঐশী আশা করেছিল শ্লোকও আসবে অম্বরের মতো, ওর রাগ ভাঙানোর চেষ্টা করবে। কিন্তু শ্লোক চুপ করে গুম হয়ে বসে থাকলেও ঐশীর কাছে আসেনি। বেশ কয়েকদিন কথা বলাই বন্ধ হয়ে যায় নবদম্পতির মধ্যে। কষ্ট কাটিয়ে ঐশী এগিয়ে যায় শ্লোকের মান ভাঙাতে। শ্লোক যে বড্ড অভিমানী গোছের ছেলে তা বুঝেছে ঐশী। বিয়ের পর শ্লোকের প্রথম জন্মদিনে ও জুঁই ফুল দিয়ে ঘর সাজায়, তাতে শ্লোক একটু অসন্তুষ্ট হয়েই বলে, পরের বার রজনীগন্ধা এনো। প্রথম যেবার ওরা বাইরে যায় বেড়াতে, শ্লোক রাস্তায় ওর হাতটা ধরলে ঐশী হাতটা তখনই সরিয়ে নেয় আর বলে, কি করছো, লোকে দেখবে তো। শ্লোকের খারাপ লাগে, কিন্তু মুখে কিচ্ছুটি বলেনি সেদিনও। ঐশী দিন দিন বিষণ্ণ হয়ে পড়ে। ওর একবার মনে হয় চলে যায় শ্লোকের জীবন থেকে। শ্লোকের সাথে একসাথে ঘর করা ওর দ্বারা আর সম্ভব নয়, কারণ ও যে শ্লোকের মধ্যে অম্বরকে খুঁজে পাচ্ছিল না। অম্বরের ভালো খারাপ লাগাতেই অভ্যস্ত, সেখানে শ্লোককে মেনে নেওয়া কোনো মতেই আর সম্ভব নয়।
অনেক সংশয়ে একদিন অম্বরকে ফোন করে ঐশী। অম্বর ফোন রিসিভ করার সাথে সাথে ঐশীর আর বলার কিছু থাকে না, কারণ চোখের জল যে তখন বাদ মানছে না। অম্বর বোঝে ওর কষ্টটা, কিন্তু ওকে শান্ত করার অধিকার তো আর নেই ওর হাতে। অম্বর বেশিক্ষণ ঐশীর কান্নায় ব্যাঘাত না ঘটিয়ে চুপ করে থাকে। তারপরে বলে, মিলি, তোকে বিয়ের দিনই বলেছিলাম আমায় সম্পূর্ণ ভুলে নতুন জীবন শুরু কর। শ্লোককে শ্লোকের মতো করে ভালোবাস ঐশী, আমায় ওর মধ্যে খুঁজিস না। আমি আর শ্লোক তো এক না ঐশী। জানি আমি তুই আমার সাথে থাকতে অভ্যস্ত, কিন্তু আমি বলছি শ্লোককে অভ্যেস করা শুরু কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর আমাদের যে ভালোবাসা ছিল সেটা অসম্পূর্ণ, সেটা নিয়ে আর নাড়াচাড়া করিস না মিলি, বরং তোর বৈবাহিক ভালোবাসা সম্পূর্ণ হোক এই আশা রাখি। তুই চেষ্টা কর, ঠিক পারবি। ঐশী কাঁদতে কাঁদতে বলে, তুইও পারবি অন্য কাউকে অভ্যেস করতে অম্বর? মিলি, আমরা যখন যার সাথে থাকি তারাই আমাদের অভ্যেস হয়ে ওঠে। কখনো মা বাবা, কখনো বন্ধু বান্ধব, কখনো প্রেম ভালোবাসা, আর কখনো বা স্বামী স্ত্রী। বলছি না ভালোবাসা মিথ্যে বা তোর আমার সম্পর্ক মিথ্যে ছিল, হয়তো আমরা কেউ কাউকে মন থেকে মুছেও ফেলবো না, কিন্তু মিলি, আমার গল্পের পাতাটা খোলা রেখে কখনো তুই শ্লোকের গল্পটা পড়তে পারবি না। তাই এই গল্পের বইটা বন্ধ কর আর ওই গল্পে নিজেকে সমর্পণ কর, তবেই খুশি থাকবি। সত্যি হয়তো তাই আজ এতদিন পর অম্বরের দেওয়া এই ফুলদানিটার দরকার পড়ল। অম্বরের ভালোবাসাটাও এই ফুলদানির মতো অনেক গভীরে রয়েই আছে। আজ ঐশী শ্লোককে শ্লোকের মতো করে চেনে বোঝে। অম্বরের ভালোবাসা যেমন মুছে যায়নি ঐশীর জীবন থেকে, তেমনি শ্লোকের ভালোবাসাও বঞ্চিত হয়নি। না, অম্বরের কোনো খবর আর রাখে না ঐশী। ওর বর্তমান আর ভবিষ্যৎ এখন শুধুই শ্লোক। দু নৌকাতে পা দিয়ে কাউকে খুশি করা যায় না, আর নিজেও খুশি হওয়া যায় না। তাছাড়া শ্লোকের ভালোবাসায় কমতি তো নেই, তবে কিভাবে প্রত্যাখ্যান করে ওকে ঐশী? হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। ঐশীর সম্বিত ফিরল কলিং বেলের আওয়াজে। ওই ফুলদানিতে রজনীগন্ধার স্টিকগুলো সাজিয়ে দরজা খুলল ঐশী। দরজায় দাঁড়িয়েই শ্লোক একগুচ্ছ জুঁই ফুলের মালা ওর হাতে দিয়ে বলল, আজ এগুলো তোমার খোপায় দিও, খুব সুন্দর লাগে তোমায় ফুল দিয়ে সাজলে ঐশী। আর সাথে 5টি রক্তিম গোলাপ, ওদের 5 বছরের বৈবাহিক জীবনের নির্দেশক। ঐশী শ্লোকের হাত ধরে টেনে নিয়ে যায় গোলাপ মোমবাতি সাজানো ওদের বেডরুমে। শ্লোক সত্যি সারপ্রাইজড, তা ওর মুখের হাসিতেই বোঝা যাচ্ছে। ব্যাগ থেকে বিবাহ বার্ষিকী উপহার ডায়মন্ড রিংটা বের করে শ্লোক ঐশীর হাতে পরিয়ে দেয়। একে অপরের উষ্ণ আলিঙ্গনবদ্ধ হয় ওরা। সমগ্র জীবনটাই হলো এক অভ্যেসের আধার। ভালো খারাপ যাই আসুক, অভ্যেস করে নেওয়াই জীবনে খুশি থাকার সূত্র। ভালোবাসা কখনো মুছে যায় না, আর যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে প্রতিহিংসা থাকে না, অধিকার থাকে না, থাকে শুধুই শুভকামনা। আর অভ্যেসই পারে নতুন করে কাউকে ভালোবাসা শেখাতে। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।